আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই গৃহবন্দী, স্কুল বন্ধ, কোথাও যেতে পারছো না, আর এটাও নিষেধের কাছে বাইরে বের হওয়া। তাই তোমাদের জন্য আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অনলাইন ক্লাস। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম বার্বস। আমার পাঠের শুরুতে আমি তোমাদের সাথে দু একটা সমস্যার কথা বলতে চাই, যে সমস্যাগুলো আমাদের বর্তমান সমাজে প্রকট আকারে ধারণ করেছে। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ আমাদের সমাজের একটা বিশাল ক্ষতি করে আসছে। অর্থাৎ গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় যে 18 বছরের আগেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, আবার অনেক ছেলেদেরকে 21 বছরের আগেই বিয়ে করানো হয়। এটা আমাদের সমস্যা, কারণ 18 বছরের আগে কোনো মেয়ে সামাজিকের হয় না, আর 21 বছর আগে কোনো মেয়ে কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয় না, অর্থাৎ বিয়ের জন্য উপযুক্ত হয় না। সেজন্য সরকারের এই ক্ষেত্রে আইন প্রয়োগ করেছে, নিষেধাজ্ঞা আছে যে 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, আর 21 বছর আগে কোনো ছেলেকে বিয়ে করানো যাবে না। এই বর্তমান পরিস্থিতিতে লকডাউনে অনেক ছেলে মেয়েরাই ঘরে বসে আছে, অনেক বাবা মা চিন্তা করতেছে যে পড়াশোনা বন্ধ বন্ধ হয়ে গেছে, এখন আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দিই। সেটা কি করা যাবে না, তোমরা যারা শিক্ষার্থী তোমাদের বাবা মাকে বোঝাতে হবে যে না, এখন আমাদের বিয়ের সময় হয়নি, আমরা প্রাপ্তবয়স্ক হবো, পড়াশোনা করবো, অনেক বড় হবো, এগুলো তোমাদের অভিভাবককে বোঝাতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে মাদক সমস্যা, যেটা ছেলেদের জন্য খুবই বড় একটা সমস্যা। অর্থাৎ এই লকডাউনের কারণে ছেলেরা ঘরে বসে আছে, পড়াশোনা নাই, তারা এখন কি করছে, বাইরে ঘোরাফেরা করতেছে এবং অনেক বন্ধু বান্ধবের সাথে মিশতেছে, যারা অনেক খারাপ পরিস্থিতি মোকাবেলা করতেছে। অর্থাৎ যে বন্ধু বান্ধবরা ইতিমধ্যে মাদকে আসক্ত, অনেকে তাদের সাথে মিশতেছে, যার ফলে তারা মাদকে আসক্ত হচ্ছে। এটা একটা আরেকটা বড় সমস্যা। এই মাদক থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সুতরাং তোমরা কি করবা, ঘর থেকে বের হতে পারবা না, ঘরে বসে পড়াশোনা করবা। সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, অনলাইন ক্লাস দেখবা এবং তোমার রুটিন করে বাসায় পড়াশোনা করবা, এবং বন্ধু বান্ধব যে সকল বন্ধু বান্ধব মাদকে আসক্ত তাদের থেকে দূরে থাকবা, এবং তাদের অভিভাবককে সচেতন করবা, তোমরা নিজেরও সচেতন হবা। তাইলে আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমি আমার ক্লাসের দিকে মনোযোগ দিয়ে অর্থাৎ ক্লাস শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ দা ভার্বস। এটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই বিষয়টা তোমাদের ভালো করে বুঝতে হবে। যারা ইতিমধ্যে টেন্স ভালো করে আয়ত্ত করেছো তাদের জন্য এই বিষয়টা খুবই সহজ হবে। তাহলে শুরু করা যাক। আমি যেগুলো লিখবো এগুলো তোমার বাসায় খাতায় লিখবা এবং সেগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। রাইট, রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে ঘটন, অফ মানে হচ্ছে এর, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। অর্থাৎ আমরা এখানে প্রতিটি ওয়ার্ডের অর্থ বাংলা অর্থ যদি করি তাহলে দাঁড়ায় রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া। এখান থেকে আমরা একটা বাক্য লিখতে পারি, ক্রিয়া সঠিক গঠন। সুতরাং এ থেকে বুঝে গেল যে আমাদের এই পার্টে অর্থাৎ গ্রামারের এই অংশে যে আলোচনা হবে সেটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ ভার্ব নিয়ে, ভার্বের সঠিক গঠন। আমরা কিভাবে ভার্বটাকে সঠিক আকারে বা সঠিক রূপ দান করব সেন্টেন্সে সে বিষয়ে আলোচনা হবে। তাহলে এটা আমরা একটা সংজ্ঞা দিতে পারি, সেন্টেন্সে টেন্স, পারসন, নাম্বার, অনুসারে ভার্বের সঠিক রূপ প্রদান করাই হচ্ছে রাইট ফর্ম
form of the verbs. আমরা এদিকে কি বুঝতে পারলাম সেন্টেন্সের টেন্স পারসন নাম্বার এই তিনটা বিষয় খেয়াল করতে হবে টেন্স পারসন নাম্বার অনুসারে ভার্বের সঠিক রূপ প্রদান করাই হচ্ছে রাইট ফর্ম অফ দা ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আমরা ভার্ব বসাবো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে টেন্সটা কি অর্থাৎ কোন টেন্সে সেন্টেন্সটা আছে পারসন অর্থাৎ এখানে সাবজেক্টটা কোন পারসন আবার তদুপরি সাবজেক্টটা কোন নাম্বার এই তিনটা বিষয় খেয়াল করে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার অর্থাৎ ভার্বের সঠিক রূপ প্রদান করতে হবে আমরা একটা एग्जांपले যাই যেমন the boy playing cricket daily আমরা এই বাক্যটা লক্ষ্য করি দি বয় আমি ব্রেকে একটা ওয়ার্ড দেখলাম প্লে এরপর ক্রিকেট ডেইলি অর্থাৎ ছেলেটি নিয়মিত প্রতিদিন কি করে নিয়মিত অর্থাৎ প্রতিদিন সে ক্রিকেট খেলে তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা প্লে এখন এই প্লে সঠিক রূপটা এখানে কি হবে অর্থাৎ সঠিক ব্যবহারটা কি হবে এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব যদি আমি সঠিক ব্যবহারটা না করতে পারি যদি ভুল হয় তাহলে এটা কি রং ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার হবে না সেই ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় লক্ষ্য করতে হবে তিনটা বিষয় কি টেন্স পারসন নাম্বার তাহলে এখানে আমার প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে কোন টেন্সে আছে দি বয় প্লে ক্রিকেট ডেইলি ডেইলি শব্দটা মানে হচ্ছে নিয়মিত প্রত্যহ প্রতিদিন অর্থাৎ যে টেন্স দ্বারা হচ্ছে নিয়মিত প্রতিদিন সেটা কোনো কিছু অভ্যস্ত অর্থাৎ করতে অভ্যস্ত বোঝায় সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আচ্ছা আমরা টেন্স পাইলাম তার মানে এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন হচ্ছে পারসন পারসন কি দি বয় কোন পারসন থার্ড পারসন দি বয় কোন পারসন থার্ড পারসন তাহলে আমরা পারসন আইডেন্টিফাই করলাম এরপর হচ্ছে নাম্বার এই থার্ড পারসন নাম্বারটা সিঙ্গুলার না প্লুরাল একবচন না বহুবচন এটা হচ্ছে একবচন সুতরাং আমরা এই তিনটা বিষয় এখানে লক্ষ্য করলাম টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স পারসন হচ্ছে থার্ড পারসন নাম্বার হচ্ছে সিঙ্গুলার তাহলে রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম আছে কোনো সেন্টেন্স কোনো টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি করতে হবে s বাই s যোগ করতে হবে হ্যাঁ তাহলে আমরা এই প্লে এর সাথে s যোগ করে দিলে কি হবে রাইট ফর্ম অফ ভার্ব the boy plays cricket daily এই যে আমি s টা যোগ করে দিলাম এটা হয়ে কি হবে কি রাইট ফর্ম অর্থাৎ সঠিক ফর্ম হ্যাঁ কি কারণে কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আজকে আমি দুই একটা রুল তোমাদের সাথে আলোচনা করি তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো তাহলে আমি যে প্রথম एग्जांपलটা দিয়েছি সেই एग्जांपलটার একটা রুল আছে সেই রুলটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুল তোমরা সবাই ক্লাসে বিভিন্ন সময় বিভিন্ন স্যারের কাছে বা আমার কাছে তোমরা শুনেছো আমি আবারো তোমাদের মনে করে দেওয়ার জন্য লিখে দিচ্ছি নাম্বার 1 present indefinite টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে অবশ্যই ভার্বের শেষে s বা es যোগ করতে হবে যেমন the teacher English
এভরিডে। এখানে একটা সেন্টেন্স পেয়েছি, দি টিচার ব্র্যাকেটের নাম টিচ আস ইংলিশ এভরিডে। শিক্ষক আমাদের প্রতিদিন কি করান? ইংরেজি পড়ান। তাহলে যেহেতু কাজটা প্রতিদিন, সেহেতু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে ভার্ব হচ্ছে টিচ, তাহলে আমাদের নিয়মটা কি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে অ্যাজ বাই এস যোগ করতে হবে। তাহলে দি টিচার হলো থার্ড পারসন, এটা কি পারসন? থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে এই ভার্বের সামনে কি যোগ করব? এই ভার্বের সামনে আমাদের কি যোগ করতে অবশ্যই কি, এটা অ্যান্সারটা কি হবে? আমরা শুধু যদি টি ই সি এইচ ইএস, অর্থাৎ এখানে ইএস যোগ করে দিলে আমাদের কি হবে? সেন্টেন্সটা অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট রুলে যাই। নাম্বার 2, auxiliary verb বিহীন কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী ডু, ডাজ, ডিড, ব্যবহার করতে হবে। এই রুলটা তোমরা ভালো করে লক্ষ্য করো। অক্সিলারি ভার্ব বিহীন অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া ব্যতীত কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। তোমরা জানো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব অবশ্যই আনতে হয়। সেই ক্ষেত্রে তোমাদের এই যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে বুঝতে হবে যে এটা 12টা টেন্স থেকে যেগুলো দুইটা টেন্স, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো কি পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এই থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ আর বাকি সব ক্ষেত্রে ডু। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সকল পারসন এবং নাম্বারের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে। আমরা দুটো एग्जांपले যাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। The boy not read book daily। এই বাক্যটা লক্ষ্য করো, the boy not read ব্র্যাকেটে লিখলাম read book daily। এই বাক্যটা অর্থ কি দ্বারা, যে ছেলেটি নিয়মিত বই পড়ে না, অর্থাৎ বাক্যটা এই নট দেখে বুঝে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এখন নেগেটিভ করতে হলে তোমার কিন্তু এই বাক্যটিতে কি নেই? অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই রুলটা তোমাদের প্রয়োগ করতে হবে। এখন আমি বলছি এখানে কিভাবে প্রয়োগ করবা? টেন্স, পারসন, নাম্বার অনুসারে। তাহলে এখানে টেন্সটা কি তোমরা জানো? ডেইলি থাকলে প্রেজেন্ট টেন্স। আমি আগে বলে দিয়েছি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? ডু। তাহলে এখানে দি বয় তোমরা জানো এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমাদের কি ব্যবহার করতে হবে? ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এটা কি হবে? অ্যানসারটা কি হবে? ডাজ নট রিড। অর্থাৎ বাক্যটা কি হবে? দি বয় ডাজ নট রিড বুক ডেইলি। তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো। এটাকে আমরা কি করলাম? নেগেটিভ করলাম। অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে আমরা কি করলাম? অক্সিলারি ভার্ব যুক্ত করে নেগেটিভ করলাম। আরেকটা বিষয় কি রয়ে গেল? ইন্টারোগেটিভ। তাহলে এবার আসো एग्जांपल 2 তে। আমি একই বাক্য লিখব, দি বয় রিড বুক ডেইলি।
অর্থাৎ এই বাক্যটাকে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে আমরা কিভাবে বুঝবো এখানে কি আছে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদের কি করতে হয় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি চিন্তা করতে হবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি পাস্ট ইনডিফিনিট তাহলে এখানে আমরা কি বুঝবো এই রিড শব্দটার প্রেজেন্ট ফর্ম যেটা পাস্ট ফর্ম কি এটাই এই ক্ষেত্রে তোমরা দুটোই করতে পারবা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারবা পাস্ট ইনডিফিনিট করতে পারবা তাহলে আমরা যেহেতু নেগেটিভটা প্রেজেন্ট ইনডিফিনিট করেছি এবারে আমরা পাস্ট ইনডিফিনিট করব তাহলে পাস্ট ইনডিফিনিট সময় সকল পার্সন নাম্বার ক্ষেত্রে আমরা কি করব ডিড আর ইন্টারোগেটিভের রুল হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে ডিড দ্য বয় ডিড গো ডেলি তাহলে আমাদের বাক্যটা কি হয়ে গেল ইন্টারোগেটিভ হয়ে গেল আশা করি তোমরা আজকের পাঠটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি এটা সলভ করার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করো বাড়িতে থেকো সুস্থ থেকো এই পর্যন্ত আল্লাহ হাফেজ